কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কি কি হওয়া যায় অথবা সায়েন্সের ফিউচার কেমন, এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও বানাইছিলাম। প্রথম পর্বে আমরা সেখানে তিনটা সেক্টর সম্পর্কে কথা বলেছিলাম। যে তিনটা সেক্টর ছিল হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি সেক্টর এবং বিজ্ঞান ও গবেষণা সেক্টর। ঠিক আছে, এরপরে আরও চারটি সেক্টর আছে। এগুলো হচ্ছে জেনারেল। বাকি যে তিনটা নিয়ে কথা বলছি ওই তিনটাতে হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহ ছিল তোমাদের। ঠিক আছে, তো বাকি চারটা সেক্টর নিয়ে আজকে কথা বলতেছি। এবং এই সেক্টরের মধ্যে অনেকগুলোই আছে যেগুলো হচ্ছে বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্টরা না তারপরেও করতে পারে। বাট কেন সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি এটা রাখছি অথবা কেন সায়েন্সের স্টুডেন্টদের যে কর্মপরিধি তার ভিতরে এটা ইনক্লুড করা হয়েছে জানাবো একদম ডিটেলসে। সেটা হচ্ছে বাকি যে চারটা সেক্টর নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সেক্টর। তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সেক্টরের মধ্যে যে ধরনের জব বা যে ধরনের কাজ আছে, যেমন সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডেটা সায়েন্টিস্ট, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং এক্সপার্ট। এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, এর মধ্যে আছে ইউআই ডিজাইনার, ইউএক্স ডিজাইনার ইত্যাদি। ঠিক আছে, এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারো যে যারা আর্টস কমার্সে পড়ে এইচএসসি এসএসসি পাস করছে তারা হচ্ছে 6 মাসের 1 বছরের কোর্স করে আর কি ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছে, অথবা সাইবার সিকিউরিটি এক্সপার্টের একটা কোর্স করে হয়ে যাচ্ছে 6 মাসে। তো এখন কথা হচ্ছে যে যারা গ্রামে প্র্যাকটিস করে তাদেরকেও মানুষ ডক্টর বলে, যারা এমবিবিএস পড়াশোনা করে আসছে তাদেরকেও মানুষ ডক্টর বলে। তো এখন এই ডক্টর আর ওই ডক্টর কি সেম? অবশ্যই না। তো পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এরা জানে না এরকমটা না। যারা হচ্ছে নর্মালি আর্টস কমার্স বা সায়েন্স থেকে এসএসসি এসএসসি বা কমপ্লিট করে শিখতেছে এরা জানে না এরকমটা না, জানে। বাট যারা এইটা নিয়ে স্টাডি করছে একটা লং টাইম, 3 বছর 4 বছর, তারপরে এটা নিয়ে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছে, করার পরে সামনে আসতেছে তারা কর্মক্ষেত্রে, তাদের ডিমান্ড আর এদের ডিমান্ড একটা হিউজ পার্থক্য থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সরকারি ও প্রতিরক্ষা সেক্টর। সরকারি এবং প্রতিরক্ষা সেক্টরে বেশ কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের ইনভলভ করা হয়। ঠিক আছে, তো আমি একটু দেখি। যেমন এখানে হচ্ছে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডারের মধ্যে যেমন হচ্ছে স্বাস্থ্য ক্যাডার আছে। এরপর হচ্ছে যদি আমি একটু দেখি জেনারেল ক্যাডারে আসি, তাহলে এখানে বিশেষ কিছু পদ আছে যেটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, যেমন জীববিজ্ঞানে তুমি যদি টিচিং করতে চাও অথবা ফিজিক্স নিয়ে পড়াইতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমার সায়েন্স স্টুডেন্ট হতে হবে। এরপরে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্যাডার বা গবেষণা বা টেকনিক্যাল ক্যাডার, লাইক কৃষি নিয়ে পড়াশোনা করছো, তুমি হচ্ছে কৃষির উপরে এক্সট্রা করে বিসিএস দিলা বা প্রফেশনাল বিসিএস যেটাকে বলা হয়। ঠিক আছে, এরপরে সেনাবাহিনী অফিসার। ঠিক আছে, সেনাবাহিনী অফিসারে বিশেষ করে ইঞ্জিনিয়ার বা ডক্টর এগুলো নেওয়া হয়। বাট এটা মনে রাখবা, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে সায়েন্সের কিন্তু চাহিদা অনেক বেশি। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্টদের চাহিদা অনেক বেশি, তোমরা চাইলে একটু কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারো। এরপরে আন্তর্জাতিক বা উন্নয়ন সংস্থা যেগুলো আছে সেগুলোতে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট কী ধরনের জব করতে পারে, যেমন ধরো পাবলিক হেলথ এক্সপার্ট, আমরা পূর্বে দেখে এসেছিলাম পাবলিক হেলথ এক্সপার্ট কি। এরপরে ডেটা অ্যানালিস্ট বা ক্লাইমেট রিসার্চ বা এই যে আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে যারা গবেষণা করে। ঠিক আছে, এরপর হচ্ছে বিভিন্ন এনজিওর বা আন্তর্জাতিক সংস্থার যেটা হচ্ছে তোমার গবেষণা বা রিসার্চ অফিসার, এই জাতীয় পদে তারা জব করতে পারে। এরপরে পরিবেশ বিজ্ঞানী এবং জলবায়ু গবেষক, এটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝো, যারা পরিবেশ নিয়ে কাজ করে জলবায়ু নিয়ে কাজ করে এদের বলা হয়েছে। এরপরে লাস্ট যে সেক্টর সে হচ্ছে আধুনিক ও বিকল্প সেক্টর। আধুনিক ও বিকল্প সেক্টরটা বেশ ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। যেমন দেখো এখানে দেওয়া আছে পাইলট। পাইলট সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে যারা বিমান চালায়, এবং এই সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। এরপরে স্পেস সায়েন্টিস্ট। স্পেস সায়েন্টিস্ট বর্তমান সময়ে এত ডিমান্ডেবল, বাট সমস্যাটা হচ্ছে আমাদের দেশে আসলে স্পেস সায়েন্টিস্ট বা স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করার স্টুডেন্টদের আগ্রহ খুবই কম, এবং পড়াশোনা করার জন্য যে ইনভায়রনমেন্টের দরকার বা যে ধরনের এডুকেশন প্ল্যাটফর্মের দরকার সেগুলো খুবই কম, একদমই মানে তলানিতে বলা যায়। ঠিক আছে, সো যাদের আগ্রহ আছে তারা এটা নিয়ে পড়তে পারো। এরপরে হচ্ছে অ্যানিমেটর। অ্যানিমেটর বলতে তোমরা এটা বুঝবে না যে ইউটিউবে ভিডিও করে ঠাকুরমার ঝুলি বা এই জাতীয় কার্টুন আপলোড করতেছে। অ্যানিমেটর তারা যারা এই জাতীয় কার্টুনকে আবিষ্কার করে, ইটস মিন কার্টুনের মুভমেন্ট, এই মুভমেন্টটা কেউ না কেউ তো বানাইছে, তবেই তো আমরা ইউজ করতে পারছি ইউটিউব বা ফেসবুকে। সো এই যে মুভমেন্টটা তৈরি করছে এটাই মূলত অ্যানিমেটরের কাজ। ঠিক আছে, তো মোটামুটি আমরা প্রথম থেকে 2টা পর্বে 7টা সেক্টর সম্পর্কে জানছি। আশা করছি যে 7টা সেক্টর সম্পর্কে তোমার কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি নেক্সটে
তোমার প্রশ্নের উপরে একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।